সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, নির্বাচন স্থগিত করতে দিল্লি ওয়াশিংটন গোপন বৈঠক, বদলে যাচ্ছে বাংলাদেশের নির্বাচনী সমীকরণ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বিএনপিতেই বেঁচে থাকবে আওয়ামী লীগ, বড় পরিকল্পনা হাসিনার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আনসার মহাপরিচালকের ইলেকশন ইঞ্জিনিয়ারিং মহাপরিকল্পনা, নিরাপত্তার আড়ালে নির্বাচনী ফলাফল নিয়ন্ত্রণের নীল নকশা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, মাদারীপুরে বিএনপি সন্ত্রাসীদের সাথে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ৮। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, নির্বাচন ঘিরে বেশ কিছু জায়গায় অস্ত্রের মজুদ হচ্ছে, যা চনিকর তথ্য দিয়ে যা জানালো আসিফ মাহমুদ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের ভোট নিয়ে পদ্মা পাড়ে তুমুল ব্যস্ততা। ভোট আগামী 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে। ভোট পর্ব মিটলেই শুরু হবে গণনা। রাতের মধ্যে ইঙ্গিত মিলতে পারে পরবর্তী 5 বছর কাদের হাতে থাকবে দেশ শাসনের চাবি। এই ভোট নিয়ে পদ্মা পাড়ে যেমন তুমুল ব্যস্ততা পদ্মার এপারে এবং সুদূর মার্কিন মুলুকে। এই ভোটের ফলাফলের ওপর নির্ভর করছে অনেক কিছু। ভোট যাতে কোনোভাবেই বানচাল না হয়, তার জন্য সাউথ ব্লক যেমন সক্রিয় ওয়াশিংটন ডিসি। ব্যস্ত কতটা সেটা দুটি ঘটনার উল্লেখ করলে বোঝা যাবে। একটি ঘটনা বাংলাদেশে, দ্বিতীয়টি ওয়াশিংটনে। বারিধারার কূটনৈতিক মহলে এখন এই সব ঘটনা টক অফ দ্য ডিপ্লোম্যাটিক জোন। গত 3 ফেব্রুয়ারি ওয়াশিংটনে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এবং ভারতের বিদেশ সচিব সুব্রমণ্যম জয়শঙ্করের মধ্যে একটি বৈঠক হয়। বৈঠকের বিষয়ে জয়শঙ্কর তার এক্স হ্যান্ডেলে লেখেন, আজ মঙ্গলবার বিকেলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দেখা করে আমি আনন্দিত। আমাদের মধ্যে ভারত মার্কিন কৌশলগত সহযোগিতা নিয়ে একটি বিস্তারিত আলোচনা হয়েছে। এর মধ্যে ছিল বাণিজ্য, পারমাণবিক শক্তি, গুরুত্বপূর্ণ খনিজ, প্রযুক্তি এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়। বিদেশ সচিব এর আগে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের সঙ্গেও দেখা করেন। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রুবিওর সঙ্গে অন্য যেসব বিষয়ে আলোচনা হয়েছে তার মধ্যে রয়েছে বাংলাদেশের আসন্ন নির্বাচন, মায়ানমার সীমান্ত এবং এই অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তা। জয়শঙ্করের আমেরিকা যাওয়ার কারণ ছিল সম্পূর্ণ আলাদা, আর সেই সফরে তিনি মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন। ঠিক পরের দিন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মার সঙ্গে বৈঠক করেন সেদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। চমকপ্রদ তথ্য হল, এই বৈঠকের আগে মার্কিন রাষ্ট্রদূত বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানের সঙ্গে। তারেকের সঙ্গে গত জানুয়ারিতে বৈঠক করেছিলেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মা। সাক্ষাৎকার হয়েছিল বিএনপির দলীয় কার্যালয়। কোনো হাইকমিশনারের কোনো একটি রাজনৈতিক দলের প্রধান কার্যালয়ে গিয়ে দলের সুপ্রিম কমান্ডের সঙ্গে দেখা করার বিষয়টি বেশ ব্যতিক্রমী। বিশেষ করে তারিক কিন্তু কোনো সরকারি পদে নেই, তিনি একটি রাজনৈতিক দলের প্রধান। কাজেই এই সাক্ষাৎকার বেশ অর্থবহ। ঢাকা হোক বা ওয়াশিংটন, তারেক রহমান বা প্রণয় ভর্মা, সব বৈঠক কিন্তু এক সুতোয় তাথা, আর সেটি হল বাংলাদেশ নির্বাচন, আওয়ামী লীগ, জঙ্গি আর আঞ্চলিক নিরাপত্তা ইস্যু। প্রতিটি বৈঠক যে হাই ভোল্টেজ তা নিয়ে কোনো সন্দেহ নেই। বিশেষ করে বাংলাদেশের নির্বাচন যখন দরজায় কড়া নাড়ছে, সেই সময় ঢাকা আর ওয়াশিংটনে দুই দেশের আমলাদের ব্যস্ততাকে হালকাভাবে নেওয়া যায় না। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বাংলাদেশকে আমেরিকা তাদের স্ট্র্যাটেজিক পার্টনার বা কৌশলগত শরিকের তালিকা থেকে ছাঁটাই করে দিয়েছে। বাংলাদেশ নিয়ে উদ্বেগে ভারত আর মায়ানমার নিয়ে উৎকণ্ঠায় আমেরিকা। একদিকে উদ্বেগ, অপরদিকে উৎকণ্ঠা, এই দুই মিলিয়ে দিল ভারতের বিদেশ সচিব জয়শঙ্কর এবং মার্কিন বিদেশ সচিব রুবিওকে। দেশ দুটির চাওয়া পাওয়ার হিসেবকে এক করে ফেলেছে। এই চাওয়া পাওয়ার সমীকরণ দুটি দেশকে এতটাই কাছে নিয়ে এসেছে যে দুয়ের মধ্যে শুল্ক নিয়ে যে কৌশলগত দূরত্ব ছিল সেটা এখন কার্যত অদৃশ্য। ওয়াশিংটনের সিদ্ধান্ত বাংলাদেশে নিযুক্তি সেদেশের রাষ্ট্রদূতের কানে পৌঁছে দেওয়া হয়েছে, আর সেই বার্তাকে প্রাধান্য দিয়ে ব্রেন্ট ক্রিস্টেনসেন দেখা করেন
করেন প্রণয় ভর্মা এবং তারেক জায়া এবং দম্পতির মেয়ের সঙ্গে। আমেরিকা চাইছে মায়ানমারে চীনের প্রভাব হ্রাস করতে, তাতে তারা সে দেশের খনিজ সম্পদের ওপর প্রভাব বিস্তার করতে পারবে। সেই জন্য মায়ানমারের বিদ্রোহ গোষ্ঠীগুলিকে সামরিক সেই সঙ্গে আর্থিক সাহায্য দিয়ে এসেছে আমেরিকা। বলা হচ্ছে আমেরিকা ও জাতিসংঘ এই সাহায্য পৌঁছে দিতে বাংলাদেশ দিয়ে রাখাইন মানবিক করিডর তৈরি করতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এর জন্য আদা জল খেয়ে নেমেছিলেন। এদিকে দলের প্রতি সাধারণ আওয়ামী লীগ কর্মীদের দরদ ভালোবাসা আগে থেকেই পরীক্ষিত। জান যায় তবু দল ছাড়ে না, এমন প্রবাদও সচল। তাছাড়া বিরোধী দল হিসাবে আওয়ামী লীগের চেয়ে সেরা আর কেউ নেই, কথাও জানে সবাই। কিন্তু এবারের চিত্র আলাদা, কারণ আওয়ামী লীগ না থাকছে সরকারে, না তারা বিরোধী দল হিসাবে জায়গা করে নেবে সংসদে। বর্তমান পরিস্থিতি অন্তত তেমনটাই বলছে। তাই বলে কি আওয়ামী লীগ হাওয়া হয়ে যাবে? বিশ্লেষকেরা বলছেন না, বরং কৌশল করেই বেঁচে থাকার পথটা তৈরি করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সন্দেহাতীতভাবে আওয়ামী লীগের কোটি কোটি কর্মী সমর্থকের কাছে বিএনপি ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই। জামাত ক্ষমতায় এলে আওয়ামী লীগ বলে কিছু থাকবে না, সেটা দলের তৃণমূল স্তরের নেতা থেকে শীর্ষ নেতৃত্বের কাছে স্পষ্ট। মুক্তিযুদ্ধ দেশপ্রশ্নে বড় বিবাদ, জামাত নেতাদের ফাঁসিতে ঝোলানোর পর একটা হিসেবও বাকি। ওদিকে দেশ মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে গেলে একমাত্র বিএনপি। তাছাড়া সারা দেশে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে কম বেশি যোগাযোগ সবসময় ছিল। পঞ্চগড় থেকে ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর থেকে চট্টগ্রাম, দেশের মানচিত্রে যেখানেই হাত রাখা হোক না কেন চিত্রটা সর্বত্র এক। দলে দলে স্রোতের মতো আওয়ামী লীগ কর্মীরা ভিড় করছেন বিএনপির স্থানীয় কার্যালয়গুলিতে। হাতে রজনীগন্ধা বা ধানের শীষ, আর মুখে জিয়াউর রহমান এবং তারেক জিয়ার নামে স্লোগান। দৃশ্যত মনে হচ্ছে দীর্ঘ ১.৫ দশকের ক্ষমতার দাপট দেখানো দলটির তৃণমূল এখন অস্তিত্ব রক্ষায় মরিয়া। গত ১৫ জানুয়ারি বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শতাধিক আওয়ামী লীগ কর্মী দলবদল করেন। নবাগতদের বরণ করে নেন চাঁদপুর বিএনপি উপজেলা সভাপতি শাহজালাল মিশান, ছিলেন সম্পাদক হজরত আলী বেপারী এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার প্রমুখ। নেতাকর্মীদের উদ্দেশ্যে শাহজালাল মিশান বলেন, আপনাদের যোগদান দলের শক্তি হিসাবে কাজ করবে। আপনারা আওয়ামী লীগের কর্মকাণ্ড দেখেছেন। এদিকে বাংলাদেশের নির্বাচন ঘিরে বরাবরই বিতর্ক, শঙ্কা ও অবিশ্বাসের আবহ বিরাজ করে। কিন্তু আসন্ন ১২ই ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে যে পরিকল্পনার অভিযোগ উঠছে তা শুধু প্রশাসনিক প্রভাব নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোকেই নির্বাচনী ফলাফল প্রভাবিত করার হাতিয়ার হিসেবে ব্যবহারের এক ভয়ঙ্কর রূপরেখা নির্দেশ করে। অভিযোগ উঠেছে সশস্ত্র বাহিনী, প্রশাসন ও পুলিশকে নানা নিরাপত্তা ও আইনশৃঙ্খলা দায়িত্বে ব্যস্ত রেখে নির্বাচনের মাঠের মূল খেলা পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে আনসার ও ভিডিপি বাহিনীর ওপর। প্রায় ৫.৫ লাখ সদস্য, যারা ভোটকেন্দ্র পাহারা ও ব্যালট বাক্স সুরক্ষার দায়িত্বে থাকবে, তাদের ভূমিকাই নাকি এই নির্বাচনের ফল নির্ধারণে কেন্দ্রীয় ফ্যাক্টর হিসেবে বিবেচিত। বিতর্কিত নিয়োগ ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ। ৫ আগস্টের পর নিয়োগপ্রাপ্ত মহাপরিচালক আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। প্রায় ৩৩০০ ছাত্রশিবির ও হিজবুত তাহরির সংশ্লিষ্ট কর্মীকে আনসারে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি বিপুল অর্থের বিনিময়ে আরও প্রায় ৩,০০০ ব্যাটালিয়ন আনসার নিয়োগের কথাও বলা হচ্ছে। এই নতুন নিয়োগপ্রাপ্তদেরই নির্বাচনী দায়িত্বে মোতায়েনের পরিকল্পনা, যা নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন তৈরি করছে। নির্বাচনের দিন আনসার সদস্যদের কার্যক্রম মনিটরিং করা হবে এভিআইএমএস সফটওয়্যারের মাধ্যমে। এটি আনুষ্ঠানিক ব্যাখ্যা, কিন্তু অভিযোগ বলছে এই সফটওয়্যার ব্যবহার করে কেন্দ্রভিত্তিক সরাসরি নির্দেশনা দেওয়া, এমনকি গোপন বার্তা পাঠিয়ে ভোট গ্রহণে বাধা সৃষ্টি বা জটিলতা তৈরির সুযোগ রাখা হয়েছে। প্রায় ১ লাখ সাধারণ আনসার ও ৬৭ লাখ প্রশিক্ষিত ভিডিপি সদস্যের ডেটাবেস থেকে ৫,৫৭,০০০ সদস্যকে নির্বাচনী দায়িত্বের জন্য রেজিস্ট্রেশন করানো হয়েছে। এদের রাজনৈতিক আনুগত্য নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। সবচেয়ে গুরুতর অভিযোগ, নির্বাচনে নির্দিষ্ট প্রতীকে সিল মারার জন্য কোড নির্দেশনা দেওয়া হয়েছে, যার কথিত কোড নেম ব্রেকফাস্ট মুভ ফাস্ট। এছাড়া আনসার ভিডিপি সদস্যদের পরিবারের ভোট বাধ্যতামূলক করা, প্রত্যেককে অন্তত ৫টি ভোট নিশ্চিত করার নির্দেশ, এমন অভিযোগ নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকে সরাসরি চ্যালেঞ্জ করে।
সব অভিযোগ যদি সত্য প্রমাণিত হয় তবে এটি কেবল প্রশাসনিক প্রভাব নয় বরং নির্বাচনী অবকাঠামোকে পরিকল্পিতভাবে পুনর্গঠন করে ফলাফল প্রভাবিত করার এক সুসংগঠিত প্রকল্প। ভোটকেন্দ্র পাহারা, ব্যালট নিরাপত্তা, মাঠ পর্যায়ের নিয়ন্ত্রণ সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তরগুলো যদি প্রশ্নবিদ্ধ আনুগত্যের হাতে ন্যস্ত হয় তবে নির্বাচনের বৈধতা নিয়েই জনমনে গভীর সংশয় তৈরি হওয়ায় স্বাভাবিক। গণতন্ত্রের শক্তি শুধু ভোটে নয়, ভোটের বিশ্বাসযোগ্যতায়। আর সেই বিশ্বাস যদি নিরাপত্তার পোশাকের আড়ালে প্রকৌশলীভাবে ক্ষয়প্রাপ্ত হয় তবে নির্বাচন থাকে, গণরায় হারিয়ে যায়। এদিকে মাদারীপুরে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রায় ২০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। শুক্রবার ৬ ফেব্রুয়ারি বিকেল ৩টে থেকে ৫টা পর্যন্ত সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তি এলাকায় ২ ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় আনা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই এলাকার সেলিম হাওলাদের অংশ ও সুহরাব বেপারি বংশের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের পূর্বশত্রুতার জেরে উত্তপ্ত হয়ে ওঠে দুই পক্ষ। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হন তারা। প্রায় ২ ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে প্রায় ২০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহত হয়েছে উভয় পক্ষের অন্তত ৮ জন। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। আহতদের মধ্যে ফারুক বেপারি ৫৫, ইমরান মাতুব্বর ৩২, কালু বেপারি ৬৫ ও রিয়ন বেপারিতে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং রোকন হাওলাদার ৩৫ নামে আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করেছেন কর্তব্যরত চিকিৎসক। বাকি আহত সেলিম হাওলাদার, আলবিদ হাওলাদার, তুষার হাওলাদারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ। এই সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বেশ কিছু জায়গায় অস্ত্রের মজুদ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখপত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বাংলা মোটরে এনসিপির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি। আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের মাঠে বেশ কিছু জায়গায় অস্ত্রের মজুদ হচ্ছে। নির্বাচন কমিশনের উচিত এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া। অনেক প্রার্থীরা ওঠান বৈঠকে ভোটারদের হুমকিও দিচ্ছে। এসব বিষয়ে নির্বাচন কমিশনের তেমন কোনো পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না।